হাই প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজকে কিন্তু বিশেষ বিশেষ একটি টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো, হ্যাঁ, এটি কিন্তু তোমাদের পরিবেশ বিদ্যা, ইভিএস, এনভায়রনমেন্টাল স্টাডিজ। এই এনভায়রনমেন্টাল স্টাডিজ এর মধ্যে আমি তোমাদের জন্য আজকে পরিবেশ বিদ্যার রয়েছে দ্বিতীয় অধ্যায় পরিবেশ ব্যবস্থাপনা, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট। এই এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট বা পরিবেশ ব্যবস্থাপনার মধ্যে আমি তোমাদের এমসিকিউ পার্ট 1 আমি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। অবশ্যই তোমরা 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের উচ্চ মাধ্যমিকে ইভিএস রয়েছে, এই ইভিএস এর আমি তোমাদের কিন্তু সেকেন্ড অধ্যায় এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, পরিবেশ ব্যবস্থাপনা থেকে বাছাই করে কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি। তবে অবশ্যই সেটি কিন্তু উত্তর সহ কি কি আছে সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো অবশ্যই তোমরা সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো একবার দেখে নাও। আর তোমরা কিন্তু দেখো, পরিবেশ বিদ্যার আমার এই বই, উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যার বই, সাজেশন বই, রেফারেন্স বই তোমরা কিন্তু ফ্লিপকার্টে গুগলে গিয়ে সার্চ করলেও পাবে। ফ্লিপকার্টে কিন্তু সার্চ করলে আমার পরিবেশ বিদ্যা ফার্স্টে আমার রেটিং যেটি রয়েছে, ফার্স্ট রেটিং কিন্তু আমার এই পরিবেশ বিদ্যা বইটি দেখাবে। তবে গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারো, ফ্লিপকার্টে সার্চ করে দেখতে পারো। তবে তবে তোমরা এই মুহূর্তে কিন্তু তোমরা পিডিএফ পাচ্ছ। পিডিএফ, হ্যাঁ, পিডিএফ বই কিন্তু তোমরা পাচ্ছ। আরো কয়েকটা দিন পরে তোমরা কিন্তু বই পাবে। ঠিক আছে, কয়েকটা মাস পরে কিন্তু তোমরা ফাইনাল বই পাবে। আর এখন কিন্তু সম্পূর্ণ তোমরা 2025 সালের জন্য পিডিএফ নিতে পারো। অবশ্যই কিন্তু সেই বই দেখো গতবার প্রকাশ করেছি। গতবার দেখো, এখন তোমরা গুগলে খুঁজলে কিংবা তোমরা ফ্লিপকার্টে খুঁজলে কিন্তু আউট অফ স্টক দেখাবে। তোমরা দেখে আসতে পারো, লিখবে এইচএস ইভিএস সাজেশন বুক 2024 লিখলে কিন্তু দেখবে পুরো আমার সাজেশন বইতে চলে আসবে। এবং রেটিং এর দিক দিয়ে, হ্যাঁ, রেটিং এর দিক দিয়ে কিন্তু আমার বই কিন্তু নাম্বার 1-এ আছে। তবে অবশ্যই তোমরা পিডিএফ নিলে কিন্তু যোগাযোগ করবে। এই পিডিএফ নিতে গেলে দেখো, পিডিএফ নিতে গেলে কিন্তু অবশ্যই 7890404016 এই নাম্বারে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবে। চলো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে পরিবেশ ব্যবস্থাপনা পার্ট 1। ঠিক আছে, সম্পূর্ণ আমি তোমাদের কভার করে দেবো। দেখো, এমসিকিউ গুলোর মধ্যে রয়েছে, দেখে নেই প্রথম কোশ্চেন রয়েছে পরিবেশ ব্যবস্থাপনার মোট 3টি দিক রয়েছে। দেখো, পরিবেশ ব্যবস্থাপনা, পরিবেশের যে ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টের জন্য 3টি দিক রয়েছে। একটি দিক আমি বলতে পারি, দেখো, সামাজিক দিক। অন্য একটি দিক রয়েছে প্রযুক্তিগত দিক। তাহলে তাহলে এবং এবং আরেকটি দিক কোনটি? আরেকটি দিক হলো, দেখে নাও, অর্থনৈতিক দিক। অপশন কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের দুইয়ে বলা হয়েছে মৌলিক কর্তব্যগুলি ভারতের সংবিধানের কোন ধারায় রয়েছে। দেখো, ভারতবর্ষের যে মৌলিক কর্তব্যগুলি পরিবেশ সংক্রান্ত মৌলিক কর্তব্য ভারতবর্ষের কোন ধারায় রয়েছে? এখানে কিন্তু পরিবেশ সংক্রান্ত। দেখো, 51 নম্বর ধারায় রয়েছে। অপশন কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তিনের, ভারতবর্ষে বন্যপ্রাণী সুরক্ষা আইন কোন সালে প্রণয়ন করা হয়েছিল? 1972 সালে। এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো চারে, জাতীয় জীববৈচিত্র্য আইন। ঠিক আছে, ন্যাশনাল বায়োডাইভার্সিটি অ্যাক্ট কবে চালু করা হয়? 2003 সালে। 2003 সালে চালু করা হয়। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের পাঁচের, ভারতবর্ষে জীব বৈচিত্র্য বা জৈব বৈচিত্র্য আইন কোন সালে প্রণয়ন করা হয়? দেখো, উত্তর কিন্তু হবে 2002 সালে। ঠিক আছে, 2002 সালে। এরপরে রয়েছে দেখো তোমাদের ছয়ে, কি বলা হয়েছে? ভারতের জীববৈচিত্র্য সুরক্ষা আইন কবে চালু করা হয়? দেখো, ভারতের জীববৈচিত্র্য আইন সুরক্ষা চালু করা হয়, একটু আগে বলেছিলাম, কিন্তু 2003 সালে। এরপরে রয়েছে দেখো তোমাদের, কোশ্চেনটা কিন্তু রিপিট হয়েছে। এরপরে রয়েছে দেখো, শিল্প সংশোধনী আইন গঠিত হয় কত সালে? দেখো, শিল্প সংশোধনী আইন গঠিত হয় কিন্তু 1987 সালে। ঠিক আছে, 1987-এ। এরপরে রয়েছে দেখো তোমাদের আটে, বায়ু দূষণ ও নিয়ন্ত্রণ আইন চালু হয় কবে? দেখো, 1981 সালে। অপশন বি। এরপরে রয়েছে তোমাদের নয় কি বলেছে দেখে নিচ্ছি। ভারতের বিপর্যয় ব্যবস্থাপনা আইন, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট চালু হয় কিন্তু 2005 সালে। 2005 সালে। এরপরে রয়েছে দেখো 10-এর, বলা হয়েছে ভারতে পরিবেশ সংক্রান্ত তেজস্ক্রিয় সুরক্ষা আইন, তোমরা জানো রয়েছে তেজস্ক্রিয় ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, থোরিয়াম, যে সমস্ত তেজস্ক্রিয় পদার্থ রয়েছে সেগুলোর আইন, সুরক্ষা আইন অ্যাক্ট চালু হয় কবে? 1971 সালে। এরপরে রয়েছে দেখো, এটি কিন্তু অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 11, অ্যাটমিক এনার্জি আইন বলবৎ হয় কবে? 1962 সালে। 1962 সালে। এরপরে রয়েছে দেখো সিঙ্গেল স্টার রয়েছে, ভারতবর্ষে বাস্তুতন্ত্র চিহ্নিতকরণ আদেশনামাটি জারি হয় কবে? 1984 সালে। এরপরে রয়েছে দেখো 13-তে, ভয়াবহ
ভয়াবহ ভূপাল গ্যাস দুর্ঘটনা, মধ্যপ্রদেশে ভয়াবহ ভূপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল? 1984 সালে। আর দেখো চেরনোবিল দুর্ঘটনা হয়েছিল 1986 সালে। চেরনোবিল দুর্ঘটনা এটি কিন্তু মধ্যপ্রদেশে ভূপালে রয়েছে। আর চেরনোবিল রয়েছে কিন্তু ইউক্রেনে। ইউক্রেনে রয়েছে চেরনোবিল। 2 বছর পরে কিন্তু চেরনোবিল দুর্ঘটনা 1986 সালে। আর মধ্যপ্রদেশের আহ ভূপালে যে ভয়াবহ গ্যাস দুর্ঘটনা ঘটে সেটি কিন্তু 1984 সালে। অবশ্যই সেটি কিন্তু মধ্যপ্রদেশের মিগ গ্যাসকে কেন্দ্র করে, এমআইসি, মিথাইল আইসোসায়ানেট গ্যাস। এরপরে রয়েছে দেখো বিশ্বের কোন নদী সব থেকে বেশি জল বহন করে? আমাজন নদী, দক্ষিণ আমেরিকার ব্রাজিলের আমাজন নদী। এরপরে রয়েছে 15তে বলা হয়েছে গঙ্গার জলকে পরিশুদ্ধ করার পরিকল্পনা নাম কি? দেখো গ্যাপ দেখো রয়েছে তোমাদের এ, গঙ্গা অ্যাকশন প্ল্যান, গ্যাপ এ। এরপরে রয়েছে দেখো তোমাদের গঙ্গা অ্যাকশন প্ল্যান কোন সালে শুরু হয়? দেখো এর মধ্যে অপশন যেখানে আছে একটাও হবে না, ঠিক আছে? উত্তর কিন্তু হবে, পারফেক্ট উত্তর কিন্তু হবে 1985 সাল থেকে গঙ্গার দূষণ কমানোর প্রকল্প শুরু হয়। তার মানে 1985 সাল থেকে গ্যাপ গঙ্গা অ্যাকশন প্ল্যান কিন্তু শুরু হয়। এরপরে বসুন্ধরা সম্মেলন বৈঠক কোন সালে অনুষ্ঠিত হয়? 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে। বসুন্ধরা সম্মেলন ব্রাজিলের রিও ডি জেনিরোতে 1992 সালে। এরপরে 18তে রয়েছে রিও ডি জেনিরো সম্মেলনে কোন শহরে কত সালে হয়? দেখো এটি কিন্তু একটু আগেই বললাম 1992 সালে রিও ডি জেনিরো শহরে পরিবেশ সংক্রান্ত। এরপরে রয়েছে 19-এর এজেন্ডা 21। এটি কিন্তু দেখো এজেন্ডা 21টি কি 1992 সালে রিও ডি জেনিরোতে একটি সম্মেলন হয়, ঠিক আছে? এজেন্ডা 21। এরপরে রয়েছে 20, কলকাতা হাইকোর্টের শব্দবাজি ফাটানো নিষিদ্ধ হয় কত সালে? 1996 সালে 1 এপ্রিল থেকে। এরপরে রয়েছে 21-এর বাতাসের একটি মান নির্ণায়ক সূচকের নাম কি? দেখো এসপিএম, ঠিক আছে? এরপরে রয়েছে দেখো তোমাদের 22-এর শব্দ দূষণ পরিমাপের সূচক কি? অবশ্যই শব্দের প্রাবল্য। 23, প্রতি বছর কোন দেশের মোট জনসংখ্যার সমান মানুষ ভারতের জনসংখ্যায় যুক্ত হচ্ছে? অবশ্যই হবে অস্ট্রেলিয়া, ঠিক আছে? প্রত্যেক বছর ভারতে যা জনসংখ্যা জন্ম নেয় তা অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যা সমান। এরপরে রয়েছে তোমাদের 24-এর জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে পরিবেশের কি বৃদ্ধি পায়? উত্তর কিন্তু হবে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়। এরপরে রয়েছে দেখো 25-এর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধিতে পৃথিবীর উষ্ণতা কি হয়? উষ্ণতা অবশ্যই বৃদ্ধি পায়। এরপরে রয়েছে দেখো তোমাদের 26-এর আবহাওয়ার পরিবর্তনের ফলে কি হয়? আবহাওয়া পরিবর্তনের ফলে সমুদ্র জলতলের বৃদ্ধির বিপদের কারণ। তার মানে বলা হয়েছে কি বলতো? আবহাওয়া পরিবর্তনের ফলে সমুদ্র জলের কি হয়? সমুদ্র জলের কি হয়? তার মানে সমুদ্রের জলতল কি হয়? সমুদ্র জলতল কিন্তু বৃদ্ধি পায়। তার মানে পৃথিবীর আবহাওয়ার পরিবর্তনের ফলে সমুদ্রের যে জলের লেভেল রয়েছে, স্তর রয়েছে, সেটি তার বিপদের কারণ কি? সমুদ্রের জলের স্তরের বৃদ্ধির কারণ কি? পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি বা গ্লোবাল ওয়ার্মিং এর ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে সমুদ্রের জলের স্তর বেড়ে যায়, ঠিক আছে? এরপরে রয়েছে দেখো আহ জলবায়ু পরিবর্তনের মুখ্য কারণ কি? দেখো জলবায়ু পরিবর্তনের মুখ্য কারণ কিন্তু গ্রিন হাউস গ্যাস। এরপরে রয়েছে 28-এর 1972 সালে বা খ্রিস্টাব্দে স্টকহোম সম্মেলনের রাষ্ট্রসংঘের প্রথম যে সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল সেটির নাম কি? দেখো সেটির নাম কিন্তু মানব পরিবেশ সংক্রান্ত সম্মেলন। এরপরে রয়েছে তোমাদের 29-এর প্রথম মানব পরিবেশ সংক্রান্ত সম্মেলন কোন সালে স্টকহোমে হয়েছিল? 1972 সালে হয়েছিল কিন্তু। 1972 সালে পরিবেশ সংক্রান্ত কিন্তু সম্মেলন স্টকহোমে হয়েছিল। অবশ্যই এটি কিন্তু সুইডেনে, ঠিক আছে? সুইডেনে। আর বসুন্ধরা সম্মেলন কিন্তু হয়েছিল কিন্তু ব্রাজিলে। আর স্টকহোমে যে সম্মেলন হয় সেটি কিন্তু অবশ্যই সুইডেনের 1972 সালে। এরপরে 30-এর মানব পরিবেশ সংক্রান্ত রাষ্ট্রসংঘের প্রথম সম্মেলন 1972 সালে হয় কোথায়? স্টকহোমে। একটু আগে বললাম। 31-এর কততম সংবিধান সংশোধনের মাধ্যমে পরিবেশ সুরক্ষা আইন ও উন্নয়নে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়েছে? 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এরপরে রয়েছে 32-এর শব্দের তীব্রতার সূচকের এককের নাম কি? ডেসিবেল। উত্তর কিন্তু হবে ডেসিবেল, ঠিক আছে? ডিবি, ডেসিবেল। ওকে, ডেসিবেল এইভাবেও রাখে।
ঠিক আছে, এইভাবে লেখে ডেসিবেল। তো যাই হোক, এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে এসপিএম, কথাটি কিন্তু আগে বলেছিলাম, তার মানে সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, ওকে, এসপিএম। এরপরে রয়েছে 34-এর রয়েছে আইএস অনুযায়ী, আইএস অনুযায়ী 10,500 পানীয় জলে লোহার সর্বাধিক পরিমাণের মাত্রা কত? উত্তর কিন্তু হবে 0.03 মিলিগ্রাম পার লিটার, ওকে। এরপরে রয়েছে দেখো তোমাদের আইএস 10,500 অনুযায়ী পানীয় জলের পিএইচ এর মান কত? 6.5 থেকে 8.5, খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল কোশ্চেন। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 36-এর সংবেদনশীল এলাকায় বাতাসে ভাসমান ধূলিকণা, ঠিক আছে, বা এসপিএম এর বাৎসরিক গড় সর্বাধিক ঘনত্বের পরিমাণ অনুমোদিত মাত্রা কত? 70 মাইক্রোগ্রাম বাই ঘনমিটার। এরপরে রয়েছে দেখো তোমাদের 37-এর, দেখো বসতি এলাকায় বাতাসে নাইট্রোজেন অক্সাইডের পরিমাণ কত? উত্তর কিন্তু হবে 60 মাইক্রোগ্রাম বাই ঘনমিটার। এরপরে রয়েছে 38-এর, গ্রাম অঞ্চল এলাকায় বাতাসে ভাসমান ধূলিকণার বাৎসরিক গড়ের মাত্রা কত? উত্তর কিন্তু 140 মাইক্রোগ্রাম বাই ঘনমিটার। এরপরে রয়েছে দেখো তোমাদের, এরপরে 39-এর বলা হয়েছে ভারতবর্ষের বসতি এলাকায় বছরে গড়ে শ্বসন বায়ুতে ধূলিকণার গ্রাহ্য সীমা কত? তার মানে বসতি এলাকায় ভারতবর্ষের বসতি এলাকায় বছরে গড়ে শ্বসন বায়ুতে ধূলিকণার গ্রাহ্য সীমা মানে গ্রহণযোগ্য সীমা কত? দেখো 60 মিলিগ্রাম তা রয়েছে, দেখো। তো এটি কিন্তু অবশ্যই তোমরা কিন্তু মাথায় রাখবে 60, এরপর 120, 50, 100 রয়েছে। লাস্ট রয়েছে দেখো তোমাদের আজকের শিল্পাঞ্চলের বাতাসে সালফার ডাই অক্সাইডের বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মাত্রা কত? 80 মাইক্রোগ্রাম বাই ঘনমিটার, 80 মাইক্রোগ্রাম বাই ঘনমিটার। তো অবশ্যই অপশন কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। এটি কিন্তু পার্ট এ ছিল, এরপরে কিন্তু তোমাদের পার্ট কিন্তু আমি নিয়ে আসবো বি পার্ট, তবে অবশ্যই তোমরা জুড়ে থাকো। এরপরে রয়েছে 41-এর, ঠিক আছে, পার্ট 2 এর। আর অবশ্যই তোমরা কিন্তু দেখো, তোমরা এই পিডিএফ সম্পূর্ণ পিডিএফ চাইতে গেলে অবশ্যই তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে। আর সেই পিডিএফ নিতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের বলে দিচ্ছি 165 টাকা তোমাদের কিন্তু এই পিডিএফ তোমাদের নিতে হবে। তার মধ্যে কিন্তু টোটাল তোমরা কভার হয়ে যাবে। বড় প্রশ্নগুলো কিন্তু পয়েন্ট আকারে কিন্তু তোমাদের এই পিডিএফ পেয়ে যাবে। আর বই নিতে গেলে কিন্তু দেখো মিনিমাম কিন্তু বই নিতে গেলে এবার কিন্তু 300 টাকার কিন্তু উপরে, হ্যাঁ 300 টাকার কিন্তু উপরে বই লাগবে। তো বই নিতে গেলে লাগবে, তার হিসাবে তোমরা কিন্তু পিডিএফ কিন্তু তোমরা পেতে চলছো 165 টাকায়। আর অবশ্যই তোমরা যারা নতুন আছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, আর তোমাদের প্রবলেম কিন্তু অবশ্যই আমাকে শেয়ার করবে ডেসক্রিপশন লিংকে। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের ফাইনাল পরীক্ষা তোমরা যারা 2025-এ পরীক্ষা দেবে, তোমাদের পরীক্ষা সবার জন্য বেটার হয়, সমস্ত কোশ্চেনের জন্য আনসার করে দিয়ে আসতে পারো। তোমরা এই আশাই কামনা করি। থ্যাংক ইউ।